নমস্কার, আমি অর্পিতা। শুরু করছি পলিটিক্স। ডাক্তারির প্রবেশিকা ইউজিসি নিট কেলেঙ্কারির জের কাটতে না কাটতেই এবার নেট পরীক্ষায় দুর্নীতির অভিযোগ সামনে এলো। যে পরীক্ষার ওপর কলেজে পড়ানোর চাকরি এবং গবেষণার আর্থিক সহায়তা নির্ভর করে, সেই পরীক্ষা নেওয়ার 24 ঘন্টার মধ্যে তা বাতিল হয়ে গেল বুধবার। পরীক্ষা হয়েছিল মঙ্গলবার। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক অনিয়মের অভিযোগে তা বাতিল করেছে। তার সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। নিট কেলেঙ্কারিরও সিবিআই তদন্ত চলছে আদালতের নির্দেশে। এই জোড়া কেলেঙ্কারির জেরবার নতুন মোদী সরকার। বিরোধীরা জোড়া কেলেঙ্কারি নিয়ে ঝড় তোলার অপেক্ষায়। যদিও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে রাজনীতি করার পুরনো অভ্যাস ছাড়ুক কংগ্রেস। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এনটিএ উপযুক্ত পদক্ষেপ করেছে। প্রশ্নপত্র ফাঁস বা দুর্নীতির যে অভিযোগ উঠেছে তার কোনো প্রমাণ নেই। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার নিটের অনিয়মকে বড় কেলেঙ্কারি বলে মানতে নারাজ। নিট কেলেঙ্কারিতে বুধবার রাতেই ধরা পড়েছে দুজন। তারা স্বীকার করেছে পরীক্ষার আগের রাতেই প্রশ্ন ফাঁস করা হয়ে গিয়েছিল। नीट पेपर एंड यूजीसी एनईटी के जो पेपर्स हैं वो लीक हुए हैं और एक कैंसिल भी हुआ है। जो हिंदुस्तान में पेपर लीक हो रहे हैं उसको नरेंद्र मोदी रोक नहीं पा रहे हैं या रोकना नहीं चाहते हैं। सरकार प्रतिबद्ध है। सारे विद्यार्थियों के मन में ये निश्चित होनी चाहिए कि पारदर्शी प्रक्रिया अपनाई जाएगी। ডাক্তারের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটে প্রশ্ন ফাঁস, গ্রেস নাম্বার দেওয়া সহ একাধিক অভিযোগ ঘিরে সারা দেশ তোলপাড়। অভিযোগ উঠেছে নিটের সর্বোচ্চ নম্বর 720 পেয়েছেন 67 জন পরীক্ষার্থী। লাখ লাখ টাকার বিনিময়ে প্রশ্ন ফাঁস করা হয়েছে বলেও অভিযোগ। 1563 জনকে অতিরিক্ত বা গ্রেস নম্বর দেওয়া হয়েছিল বলে কেন্দ্রীয় সরকারি সুপ্রিম কোর্টে জানিয়েছে। ওই 1563 জন পড়ুয়ার জন্য 23 জুন আবার পরীক্ষা নেওয়া হবে। তার ফল প্রকাশ হবে 30 জুন। নিট পরীক্ষার ফল নির্ধারিত সময়ের আগেই 4 জুন লোকসভা ভোটের ফল ঘোষণার দিনই কেন বার করা হলো প্রশ্ন উঠেছে তা নিয়েও। পরীক্ষার আয়োজক সংস্থা এনটিএ সুপ্রিম কোর্টের করা ভৎসনার মুখে পড়েছে। শীর্ষ আদালত বলেছে ডাক্তারি পরীক্ষার পবিত্রতা নষ্ট হয়েছে। বিরোধীরা একযোগে এই কেলেঙ্কারি সিবিআই তদন্ত দাবি করেছে। कोर्ट मॉनिटर्ड आपको जो है एक एसआईटी करके करिए। ये खिलवाड़ हो रहा है हमारे बच्चों के साथ ही नहीं, अपनी देश के भविष्य। ये है बच्चे जो अपने नए भारत का निर्माण करेंगे। सीबीआई का स्पेशलिटी है कि विपक्ष के नेताओं के पीछे पड़ो, उसके बेचारे उसके अलावा वो कुछ जानते नहीं है, तो उसको सौंपना ये इन्वेस्टिगेशन का कोई मतलब नहीं। কংগ্রেস কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বাড়ির সামনে এই কেলেঙ্কারির প্রতিবাদে বিক্ষোভ দেখায়। নিটের এই অসঙ্গতি এবং অনিয়ম নিয়ে একাধিক হাইকোর্টে মামলা হয়েছে। সুপ্রিম কোর্ট সেগুলির ওপর স্থগিতাদেশ জারি করেছে, কারণ ইতিমধ্যে সুপ্রিম কোর্টে এই নিয়ে মামলা চলছে। পরীক্ষার আয়োজক সংস্থা এনটিএ কে নোটিশ পাঠিয়েছে শীর্ষ আদালত। 8 জুলাইয়ের মধ্যে এনটিএ এবং কেন্দ্রীয় সরকারকে তাদের বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। তার মধ্যে কংগ্রেস প্রশ্ন তুলেছে, প্রধানমন্ত্রী কেন নীরব নিট নিয়ে? কেলেঙ্কারিতে জড়িয়ে গিয়েছে বিহার, ওড়িশা, গুজরাট, কর্ণাটক ও ঝাড়খণ্ডের নাম। বিহার পুলিশ ইতিমধ্যেই এই ব্যাপারে 19 জনকে গ্রেফতার করেছে। ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিটের কেলেঙ্কারি নিয়ে যখন সারা দেশ তোলপাড়, তখনই সামনে এলো কলেজে পড়ানোর চাকরি এবং গবেষণায় আর্থিক সহায়তা সংক্রান্ত পরীক্ষা ইউজিসি নেট পরীক্ষার দুর্নীতির অভিযোগ। পরীক্ষা গ্রহণের 24 ঘন্টার মধ্যেই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক
নেট বাতিলের কথা ঘোষণা করল বুধবার রাতে। মন্ত্রক জানিয়েছে নতুন করে পরীক্ষা নেওয়া হবে, সিবিআই তদন্ত। খবর শুনে রাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া, বিজেপি টাকার বিনিময়ে সব সর্বনাশ করছে। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, পরপর যখন সব কেলেঙ্কারি বেরোবে সিবিআইকে স্বাগত জানাই, আশা করি মাথার খোঁজ মিলবে। এ মাসের শেষেই 18তম লোকসভার প্রথম অধিবেশন শুরু হওয়ার কথা। এবার বিরোধীরা গত লোকসভা ভোটের তুলনায় অনেক বেশি আসন পেয়েছে। একক সংখ্যাগরিষ্ঠতা নেই বলেই বিজেপি এবার বিরোধীদের আগের মতো তুচ্ছ-তাচ্ছিল্য করতে পারবে না। নিট আর নেট কেলেঙ্কারি নিয়ে বিরোধীরা তৃতীয় মোদী সরকারের ওপর চাপ বাড়াবেই। এখন সময় একটা বিরতির। ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। তৃতীয় এনডিএ সরকারের আয়ু নিয়ে প্রশ্ন তুলে দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শাসক শিবিরের শরিক নেতাদের কেউ কেউ তাঁদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। এক ইংরেজি দৈনিকের সাক্ষাৎকারে এমনই দাবি রাহুলের। मोदी जी को एक तो मैंडेट नहीं है और माइनॉरिटी गवर्नमेंट है, ये गवर्नमेंट कभी भी गिर सकती है। আনুষ্ঠানিকভাবে সরকার গঠন ও মন্ত্রিসভার শপথ নিয়েছে এনডিএ। 10 বছর পর এই প্রথম নরেন্দ্র মোদী শপথ নিলেও প্রধানমন্ত্রীকে শরিক দলের উপর নির্ভর করতে হচ্ছে। একক শক্তিতে সরকার গঠনের দর্পচূর্ণ হয়ে গিয়েছে অষ্টাদশ লোকসভায়। শাসকের এই দুর্বলতাই বিরোধী ইন্ডিয়ার অস্ত্র। একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকে রাহুল গান্ধীর সাক্ষাৎকারে এনডিএ সরকারের ভবিষ্যৎ নিয়ে বিস্ফোরক দাবি করেছেন। This is not going to be a stable government. Everybody know that. That's why we are very much vigilant on 24/7 about the people's issue, which we have raised in the public domain. বর্তমান কেন্দ্রের সরকার ভঙ্গুর, এনডিএ ভাঙনের সম্ভাবনা প্রবল বলে দাবি তার। রাহুল বলেন, এবারের লোকসভা ভোটে বড় রকমের পালাবদল ঘটে গিয়েছে। নরেন্দ্র মোদীর সম্পর্কে যে ভাবমূর্তি তৈরি করা হয়েছিল জনাদেশে তা ভেঙে গিয়েছে। ঘৃণা ও বিদ্বেষ ছড়িয়ে ফায়দা তোলার যে কৌশল বিজেপি এতকাল নিয়ে এসেছে তা দেশবাসী প্রত্যাখ্যান করেছে। যে দল গত 10 বছর ধরে অযোধ্যার কথা বলে আসছিল তারা এবার সেই অযোধ্যাতেই পরাজিত হয়েছে। একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় তেলেগু দেশমের 16 ও জনতা দল ইউনাইটেডের 12 এই 28 জন সদস্যের হাতে রয়েছে মোদী সরকারের প্রাণভোমরা। সেদিকে নজর দিয়েই রাহুল বলেন, ছোটখাটো গন্ডগোলে সরকার ভেঙে পড়তে পারে। স্রেফ একটি শরিক মুখ ফিরিয়ে নিলেই ভেঙে পড়বে সরকার। শুধু এখানেই থেমে থাকেননি রাহুলের দাবি, এনডিএ নেতারা তাঁদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। जो पहले 56 इंच की छाती थी, अब नंबर तो नहीं दे सकता हूं, बट 30-32 हो गई है, राइट। तो अब पूरा जो ढांचा था, इतना बड़ा गुब्बारा था, वो इतना बड़ा हो गया। अब इससे नरेंद्र मोदी जी को साइकोलॉजिकल बहुत टेंशन होगा, बहुत प्रॉब्लम होगी, क्योंकि उनका जो काम करने का तरीका है वो लोगों को डराने का है, धमकाने का है। अब वो डर चला गया। आपने देखा, पता नहीं देखा या नहीं, वाराणसी में वो चप्पल मार दी किसी ने। अब आप इमेजिन कीजिए, चुनाव से पहले अगर कोई मारना भी चाहता था डरता, तो वो जो डर था वो गायब हो गया, खत्म हो गया। मुंगेरी लाल का हसीन सपना राहुल गांधी जी दिन के उजाले में ले रहे हैं, और ये बयान उनका 2014 से चल रहा है। तो ये मुंगेरी लाल का हसीन सपना जो पिछले 10 साल नहीं पूरा हुआ, আগে भी पूरा होने वाला नहीं है। ঘটনাক্রমে কেন্দ্রে মোদি যতটা দুর্বল হয়েছে ততটাই পোক্ত হয়েছে বিরোধী শিবির। 2019 সালের থেকে দ্বিগুণ আসন নিয়ে সংসদে কংগ্রেস। তেলেগু দেশম ও জেডিইউ জোড়ে 293 আসন এনডিএর। লোকসভায় জাদু সংখ্যা 272। যদি তেলেগু দেশম ও জেডিইউ এনডিএ ত্যাগ করে তাহলেই মোদী সরকারের পতন অনিবার্য। অবশ্য তারা 234 সদস্যের ইন্ডিয়ায় যোগ দিলেও ম্যাজিক ফিগার অধরা থাকবে। রাজনীতি ও রাজনীতিবিদদের মন কখন কোন খাতায় বয় তা নিয়ে আগাম কিছু বলা কঠিন। তবে এনডিএ শরিকের সঙ্গে মোদির পারস্পরিক বোঝাপড়ায় চির ধরাতে নতুন সরকারের প্রথম দিন থেকেই যে বিরোধীরা ওত পেতে রয়েছে সেটাই মালুম পাওয়া গেল রাহুলের কথায়। এখন সময় আরও একটা বিরতির।
ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। মুখ চাই, মুখ দাও। 2026-এর বিধানসভার ভোটে লড়তে এটাই একমাত্র চাহিদা এখন বঙ্গ বিজেপির অন্দরে। লোকসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পর্যদস্ত হওয়ার পরে কেন তার সমপাল্লার মুখ এতদিনে খুঁজে পাওয়া গেল না? এই প্রশ্ন তোলা হয়েছে আরএসএস এর মুখপত্রে। মমতার সঙ্গে মুখোমুখি লড়াইয়ে জনপ্রিয় মুখ খুঁজে না পাওয়ার পাশাপাশি সাংগঠনিক দুর্বলতা, গোষ্ঠীকন্দল ও প্রার্থী বাছাইয়ে ভুলভ্রান্তি লোকসভা ভোটে বাংলার বিজেপিকে পিছিয়ে দিয়েছে বলে সংঘ পত্রিকার পর্যবেক্ষণ। বিধানসভায় হোক কিংবা লোকসভা ভোট, প্রতি কেন্দ্রে তিনি তৃণমূলের প্রার্থী বলে প্রচার করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মমতা ম্যাজিকে যে আজও বঙ্গবাসীর আস্থা অটুট, হাতে নাতে তার প্রমাণ মিলেছে সদ্য সমাপ্ত লোকসভা ভোটে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বেঁধে দেওয়া 30টি আসনে জেতা তো দূরের কথা, উল্টে 2019-এর চেয়ে 6টি কম আসন পেয়ে ভোটের দৌড় শেষ করেছে বাংলার বিজেপি। শুধু বাংলা নয়, ভোটের ফল কম বেশি খারাপ হয়েছে বেশিরভাগ রাজ্যে। উত্তরপ্রদেশে তো মুখ থুবড়ে পড়েছে নরেন্দ্র মোদীর দল, আর তারপরেই গেরুয়া হাল ধরতে সক্রিয় হয়েছে আরএসএস। সংগঠনের তরফে রাজ্য ধরে ধরে শুরু হয়েছে চুলচেরা বিচার, আর তার মধ্যেই সংগঠনের বিভিন্ন পত্রপত্রিকায় শুরু হয়েছে বিজেপির কর্মকাণ্ডের সমালোচনা। এ রাজ্য তার ব্যতিক্রম নয়। সংঘ মুখপত্রের সাম্প্রতিক সংখ্যায় প্রশ্ন তোলা হয়েছে, এতদিনে কেন মমতার সঙ্গে টক্কর দেওয়ার মতো যোগ্য মুখের সন্ধান পাওয়া গেল না? আর তা না পাওয়াতেই প্রশাসন বিরোধী ক্ষোভের প্রতিফলন ভোটের বাক্সে মিলছে না। সংঘ পত্রিকার প্রশ্ন, কেনই বা বাংলা বিজেপির এই কমতির দিকে নজর নেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের? নির্বাচনী কৌশলে জনগ্রাহ্য মুখের উপস্থাপনা জরুরি অবশ্যই, কিন্তু সেটাই শেষ কথা নয়। ভোটে জিততে একই সঙ্গে জরুরি সাংগঠনিক সবলতা, বুথ স্তরের সক্রিয়তা, নেতৃত্বের কর্মদক্ষতা ও প্রার্থী বাছাইয়ে নিরপেক্ষতা। লোকসভা ভোটে বঙ্গ বিজেপিতে তার সবকটিতেই ঘাটতি ছিল বলে মত রাজনীতির কারবারিদের, এবং এরকম চলতে থাকলে 2026-এর বিধানসভা নির্বাচনেও বঙ্গ বিজেপি ঘুরে দাঁড়াতে পারবে না বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে সংঘ পত্রিকা। লোকসভা ভোটে তৃণমূলের কাছে হারের পরে বেশ কিছু প্রার্থী প্রকাশ্যেই ক্ষোভ জানিয়েছিলেন বাংলার বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে। প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তো নিজের হারের জন্য সরাসরি কেন্দ্র বদলকে দায়ী করেছিলেন। টিকিট বিলির শেষ বেলায় তার জেতা আসন মেদিনীপুর থেকে সরিয়ে পাঠানো হয়েছিল বর্ধমান দুর্গাপুরে। আবার বর্ধমান দুর্গাপুরের সাংসদ সুরেন্দ্র সিং আলুওয়ালিয়াকে পাঠানো হয়েছিল আসানসোলে। ভোটের ফলাফলে কেন্দ্র বদলের খেসারত দিতে হয়েছে দুজনকেই। বঙ্গ বিজেপির অন্দরের খবর, কেন্দ্র বাছাইয়ের ক্ষেত্রে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপরে অনেকটাই নির্ভর করেছিল কেন্দ্রীয় নেতৃত্ব। মূলত তার সুপারিশেই কেন্দ্র বিলি হয়েছিল। নাম না করলেও হারের পরে দিলীপ ঘোষ নিশানা করেছিলেন শুভেন্দুকেই। অন্যদিকে ভোটে জিতলেও রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ গোপন করেননি বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খা। নিজের দলের ব্যর্থতার চেয়ে প্রতিপক্ষ দলের কৌশলেরই প্রশংসা শোনা গিয়েছিল সৌমিত্রর মুখে, যদিও এসব নিয়ে মুখে কুলুপ এঁটেছে বঙ্গ বিজেপি। অযোগ্যদের কেবল প্রার্থী করাই নয়, গোষ্ঠীকন্দলও হারের অন্যতম প্রধান কারণ বলে মনে করছে নেতৃত্বেরই একাংশ। মুখে মোদির পরিবার বলে চিৎকার করলেও চলিকে পিছে দলের কলহদীর্ণ চেহারার পরিবর্তন ঘটাতে পারেনি বাংলার বিজেপি, এবং লোকসভা ভোটও যে বঙ্গ বিজেপিকে শিক্ষা দিতে পারেনি তার প্রমাণ মিলেছে আসন্ন বাগদা উপনির্বাচনে বিজেপির একাংশের তরফে নির্দল প্রার্থী দাঁড় করানোকে কেন্দ্র করে। আর সেই নিয়ে মতুয়াগড়ের রাজ্য নেতৃত্বের সিদ্ধান্ত চ্যালেঞ্জের মুখে। লোকসভা ভোটে পরাজয়ের পেছনে গোষ্ঠীকন্দলকে এড়িয়ে যেতে পারছে না রাজ্য নেতৃত্ব। একদিকে গেরুয়া শিবিরের সঙ্গে সাময়িক দূরত্ব তৈরির পরে বিজেপির চালিকা শক্তি আরএসএস এর নিষ্ক্রিয় থাকা, অন্যদিকে প্রার্থী চাপিয়ে দেওয়ার কারণ দলের একাংশের বসে যাওয়া।
হার ডেকে এনেছে বাংলায়, সেই কফিনে শেষ পেরেক মেরেছে গোষ্ঠী কন্দল। হারের পরে সেই গোষ্ঠীদ্বন্দ্বের কথাই শোনা গিয়েছে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের মুখে। তার অকপট স্বীকারোক্তি, দল হারিয়েছে দলকে, দলের তরফে যে সমর্থন পাওয়ার কথা ছিল তা পাওয়া যায়নি, আর সেই ফাঁক গলে ফের সংসদে যাওয়ার রাস্তা মসৃণ করেছেন তৃণমূলের মহুয়া মৈত্র। একই সঙ্গে বিজেপিতে বুথ স্তরের দুর্বলতাও প্রকট হয়েছে লোকসভা ভোটে। বহু ভোট কেন্দ্রের ক্যাম্পে বসার লোকই জোগাড় করতে পারেনি বঙ্গ গেরুয়া, এমনকি খামতি ছিল বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ বিলিতেও। এসব কারণেই বঙ্গ রাজনীতিতে দিলীপ ঘোষের সাজানো বাগান ধীরে ধীরে ফিকে হচ্ছে বলেই মত রাজনীতির কারবারিদের। কার্যত দিলীপের সভাপতিত্বেই 2019-এর লোকসভা ভোটে 18টি ও 2021-এর বিধানসভা ভোটে 77টি আসন জিতেছিল বাংলার বিজেপি। সেই তুলনায় সুকান্ত মজুমদারের নেতৃত্ব ততটা জৌলসময় হয়ে উঠতে পারেনি বঙ্গের রাজনীতিতে, উল্টে শক্তি হারিয়ে ল্যান্ডফলের অপেক্ষায়। নিজেকে ভালো হিসেবে তুলে ধরার চেষ্টায় অন্যকে খারাপ করে দেওয়ার প্রবণতা রয়েছে কম বেশি সমস্ত রাজনৈতিক দলে। বাংলায় হারের কারণ কাঁটা ছেঁড়ায় যাতে সেরকম কোনো প্রবণতা না থাকে সে বিষয়ে আগে থেকে সতর্ক করে দেওয়া হয়েছে সংঘ পত্রিকায়। পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।